বাংলাদেশে বর্তমানে রেজিস্টার্ড বাইক আছে ৪২ লাখের উপরে এবং আনরেজিস্টার্ডের হিসাব করলে এই সংখ্যাটা প্রায় কিন্তু ডাবল হয়ে যাবে। কিন্তু সম্প্রতি দেখেন একটা নিউজ আসছে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাইকের উপরে একটা ট্যাক্স বসানো হবে এবং এটা 110 সিসির উপরে বাইকগুলো এটার ক্ষেত্রে দিতে হবে 125 পর্যন্ত দিতে হবে ২,০০০ টাকা এবং 165 সিসি পর্যন্ত দিতে হবে ৫,০০০ টাকা। এর উপরের হায়ার সিসি যেটা আমাদের দেশে আছে 350 সিসি যেটা সেইটার উপরে দিতে হবে আমাদেরকে ১০,০০০ টাকা। আপনার পেপারস অন্য যে সেক্টরগুলো আছে সেটা বাদে আমরা কিন্তু এমনিতেই একটা বাইক কিনতে হয় ১৫০% ট্যাক্স দিয়ে, আমাদেরকে অনেক হাই ট্যাক্স দিয়ে আমাদের একটা বাইক কিনতে হয়। আদার্স টু কম্পেয়ার করলে আপনি একটা কোটি টাকার কার যদি আপনি হিসাব করতে যান তার যে পেপারস মেনটেন্যান্স খরচ হয় তার থেকে একটা বাইকের মেনটেন্যান্স খরচ কিন্তু অনেক বেশি দিতে হয়। আমাদের একটা বাইকের রোড ট্যাক্স দিতে হয়, আমাদেরকে রেজিস্ট্রেশনের সময় ডিজিটাল প্লেটের জন্য টাকা দিতে হয়, সেখানে ২৫৫০ টাকা সামথিং লাগে। আমাদেরকে ৫৫৫ টাকা দিতে হয় একটা স্মার্ট কার্ডের জন্য, তারপর ট্রাস্টি বোর্ড ফি দিতে হয়, তারপর তো ট্যাক্স টোকেন আছেই, তার উপরে এখন আবার নতুন করে একটা ট্যাক্স বসানো হবে। সম্প্রতি ভিডিও মামলা চালু হয়েছে এবং রোডের এই সমস্ত নিয়মের ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা বাইকাররা সাফার করি এবং অনেক জায়গায় আমাদের কিন্তু বাইকারদেরকে অ্যাক্সেসও দেওয়া হয় না। আমরা জানি অনেক রোড বা অনেক জায়গা আমাদের বাইকারদের অ্যাক্সেসই নেই, সেখানে যেতে দেওয়া হয় না এবং বেশ কিছুদিন পদ্মা সেতুতেও কিন্তু বাইকারদের ওঠা বন্ধ ছিল, যেখানে অ্যাক্সিডেন্ট ইস্যু দেখানো হয়েছে। শুধু কি বাইক অ্যাক্সিডেন্ট করে, পদ্মা সেতুতে আমরা দেখছি বড় বড় ভালো কোম্পানির বাসও অ্যাক্সিডেন্ট করছে। তো এই সমস্ত কিছুর পিছনে কিন্তু আসলে বাইকিং কমিউনিটির একটা বড় দুর্বলতা আমি বলবো। দেখেন, আমি ২০১২ সাল থেকে বাইকিং কমিউনিটির সাথে আছি। মোটামুটি বাইকটা আমি ছোটোবেলা থেকেই বাইক পছন্দ করি। আমি ২০০৮ থেকেই ফার্স্ট বাইক ওন করছি, তারপর থেকে একের পর এক বাইক চেঞ্জ করার মধ্যে আছি। তো সব কিছু মিলায় আমি কিন্তু প্রফেশনে একজন বাইকিং বা বাইক ইউটিউবার না। আমার এই বাইক লাভার্স নামে একটা চ্যানেল ছিল, সবাই জানেন। ছিল, এটা আমি কেন বলছি এটা আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। বাইক লাভার্স নামের একটা কমিউনিটি আমি ২০১২-তে রান করি। প্রথমে ফেসবুক পেজ গ্রুপ, তারপরে আস্তে আস্তে ইউটিউবে আসি। সেইখান থেকে আমি আমি অ্যাজ এ প্রফেশন একজন ডিজিটাল মার্কেটার হওয়ার কারণে আমার বিভিন্ন দেশের ক্লায়েন্ট মেনটেন করতে হয়। সব কিছু মিলায় আমি কিন্তু আসলে আমার টাইম জোনটা বাংলাদেশের সাথে মিলে না, আমার কাজের ওয়ার্কিং টাইমটা। সব কিছু মেনটেন করে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না রেগুলার, কারণ একটা বাইকের ভিডিও বানাইতে হইলে সেটা নিয়ে টেস্ট রাইড দিতে হয়, বাইরে যেতে হয়। সেই যে টাইমটা এবং আমার কাজের টাইমটা, ওয়ার্কিং টাইমটা ঠিকমতো না মেলার কারণে আমি আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারি নাই। বাট আমি যতদিন আমার বাইকিং কমিউনিটিতে আমি ভিডিও দিছি, লেখা দিছি, আপনারা পিছনেরগুলো তো এখন অনেক কিছু আছে, সব কিছু তো ডিলিট হয় নাই। তো আপনারা দেখবেন যে আমি আসলে কোনো কোম্পানির হয়ে বা কোনো কিছুর হয়ে স্পেসিফিক কিন্তু কথা বলি নাই। আমার কাছে রিয়েল যেটা মনে হয়েছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আরও ৫ জনের সাথে কথা বলে একদম রিয়েল যেটা মনে হয়েছে, আমি সব সময় চেষ্টা করছি আপনাদেরকে রিয়েল ডাটাটা তুলে ধরার জন্য। তো এখন যেটা হয়েছে, বাইকিং কমিউনিটিতে আমি দীর্ঘ সময় থাকার পরেও যেটা রিয়েলাইজ করছি, আমাদের বাইকারদের আসলে কোনো স্ট্রং কোনো কমিউনিটি নাই। আমরা আমাদের দেশে দেখেন বাইক বিডি, দেশি বাইকার, বা আমাদের দেশে বড় বড় ইউটিউবার আছে, তরু ভাই বলতে পারেন, বা আমাদের এমএসআই ব্লগ যে আছে, বা আরও যারা যারা আছে, আমি তো আসলে সবার নাম মেনশন করা পসিবল না। তো বড় বড় বাইক যারা আছে, বাইকার যারা আছে, এরা আমাদের দেশে আমি কেন যেন মনে হয় যে এরা একটা ইভেন্ট করবে, পিকনিক করবে, এক জায়গায় ঘুরতে যাবে, এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনি সবাইকে পাবেন, বাইক বিডিকে পাবেন, ওই এসিআই মোটরসকে পাবেন, সব জায়গায় ইভেন্টে এরা আছে। বাট একটা বাইকিং যখন ক্রাইসিস মোমেন্ট ক্রিয়েট হয় তখন আমরা এদের কাউকে পাই না, আমরা বাইকাররা। দেখেন, বাংলাদেশে এই যে অতিরিক্ত একটা ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে, কোথাও দেখছেন এটা নিয়ে কমিউনিটি এক জায়গায় বসার ট্রাই করা, কিংবা একটা সুষ্ঠু মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হোক, কিংবা টোটাল বাইকিং কমিউনিটির একটা প্রতিনিধি টিম হয়ে সেইটা গিয়া সরকারের কোনো উপরস্থ কর্মকর্তার সাথে একটা কথা বলা হোক। এইসব ক্ষেত্রে দেখবেন যে বাইকিং কমিউনিটির কারো কোনো মাথা ব্যথা নেই। বাইক যখন পদ্মা সেতুতে বন্ধ হয়ে গেল, সেখানেও বাইকিং কমিউনিটিরগুলোর কিন্তু বড় ধরনের কোনোই ছিল না। তো সব জায়গায় দেখেন এত বড় একটা কমিউনিটি হয়, বাংলাদেশের সব থেকে বেশি যানবাহনের মধ্যে একদম টপ পজিশনে আছে বাইক, সেখানে বাইকারদের কমিউনিটিগুলো শুধু আছে নামে। এবং রাইট নাও আপনাদেরকে আসলে যেই কারণটায় আমার এই বাইকিং কমিউনিটি থেকে দূরে সরে আসা, আমি আমার চ্যানেলটার কিন্তু নাম পরিবর্তন করে ফেলছি এবং এখন থেকে আপনাদেরকে আমি আর বাইকের ভিডিও দিব না। বাইকের ভিডিও বলতে যেটা আমি আগে ট্রাই করতাম, টেস্টেড রিভিউ, ইউজার রিভিউ, রিয়েল মাইলেজ টেস্ট করে যেগুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করতাম, সেই ভিডিওগুলো এখন আর দিব না। হয়তো বা
আমার ফ্রি টাইমে আমি আপনাদেরকে ইনফরমেশন টাইপের যে ভিডিও দিতে পারবো সেই ধরনের ইনফরমেশন টাইপের ভিডিওগুলাই দিব। বাট আমি ওইভাবে আর আপনাদের জন্য বাইকিং কমিউনিটিতে আমি আসলে থাকতেছি না, কারণ দীর্ঘদিন ধরে দেখতেছি যে বাইকিং কমিউনিটিতে এখন একটা বিরাট বড় ঝামেলার সৃষ্টি হয়েছে। যেমন ধরেন, আমি যদি একটা বাইকের এখন প্রস কনস সিরিজ বানাইতে যাই, যে ওই বাইকটা চালায় তার কাছে ওই বাইকটার কোনো খারাপ দিক আসবে না, তো দেখা যায় যে সে শুধু শুধু গালাগালি শুরু করবে এইসব কমেন্টের মধ্যে যে আপনি বাইকের কী বোঝেন। এখন ভাই, একটা বাইকের তো ভালো মন্দ দুইটা জিনিসই থাকবে। তো যারা যখন খারাপটা আমি বলতে যাব, তখন দেখবেন যে ওইটা তারা নিতে পারবে না। তারা একটা কমিউনিটি হয়ে আইসা, বা ওই কোম্পানি স্পেসিফিক আমি যখন খারাপ বলবো, ওই কোম্পানির কমিউনিটি তখন বলবে যে অমুকের ভিডিওতে গিয়ে গালাগালি করো, ওরে গিয়ে রিপোর্ট করো। আবার একটা বাইকের তো সব ভালো বলাও পসিবল না, একটা বাইকের তো খারাপ দিক ভালো দিক দুইটাই থাকে। আবার যখন আমি ভালো বলতে যাব, তখন দেখবেন যে ভালো দিকগুলো বললে ওই একটা কমিউনিটি যেটা এটার অ্যাগেনস্টে আছে তারা এসে গালাগালি করবে, এই বাইকে অমুকে কিনা তো তার জীবন নষ্ট, আপনি এটারে ভালো বললেন কেন। এখন একটা বাইকের ভালো মন্দ দুইটাই আর বলার সুযোগ নাই, কারণ দুইটা কমিউনিটি আইসা তখন একটা ইউটিউবারের উপরে হামলা শুরু করে। এখন এই যে একটা বুলি, সাইবার বুলির যে ব্যাপারটা, এটা বাংলাদেশে খুব বেশি দিনকে দিন বাড়তেছে, কারণ এখন আর বাইকিং কমিউনিটি নাই, এখন হোন্ডা কমিউনিটি হয়ে গেছে, এখন এসিআই কমিউনিটি হয়ে গেছে, ইয়ামাহা বললাম না, এখন সুজুকি কমিউনিটি হয়ে গেছে, এখন আদার্স যে কমিউনিটি এটা হয়ে গেছে। এখন প্রতিটা বাইকেরই আলাদা কমিউনিটি হয়ে গেছে, কোম্পানিগুলো ইভেন্ট করবে, বিরিয়ানি খাওয়াবে, আর এদেরকে নিয়ে নিয়ে একটা কমিউনিটি তৈরি করবে, একটা টি শার্ট দিবে, একটা চাবির রিং দিবে, এইটার মধ্যে বাইকিং কমিউনিটি সীমাবদ্ধ হয়ে গেছে। এখন বাইকার বলতে আর কিছু নাই, কেউ এসিআই হয়ে গেছে, কেউ সুজুকি হয়ে গেছে, যার কারণে বাইকিং ইউটিউবারদের অবস্থা এখন খুব বেশি ভালো না। আপনি লেটেস্ট ভিডিওগুলো যদি দেখেন, আগে যেখানে একটা বাইকার ভিডিও করলে মিলিয়ন ভিউ হয়ে যেত বাংলাদেশের মার্কেটে, সেইখানে বাইকিং ভিডিওতে এখন দেখেন আপনি 2 লাখ 3 লাখ ভিউ পাইতে কমিউনিটিতে স্ট্রাগল করতেছে অনেকেই। তো যাদের এটা প্রফেশন তারা কিন্তু খুব বিপদে পড়ে গেছে। অ্যান্ড সব কিছু মিলায় এইটা আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে, মানুষ এখন কামড়াকামড়ি শুরু করে দিছে। কিছুদিন পরে এমন হবে যে ইয়ামাহা নিয়ে কথা বলবে, তারা ইয়ামাহাই থাকতে হবে, ইয়ামাহা কমিউনিটি নিয়েই পড়ে থাকতে হবে। তো এই রকমের শুরু হয়ে গেছে বাংলাদেশে। তো বাইকিং কমিউনিটি আমরা মানে কামড়াকামড়ি করে এমন জায়গায় নিয়ে আসছি যে এইটা নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নেই। অ্যাজ এ ভালোবাসার জায়গা থেকে, যদি প্রফেশন হইতো, এই চ্যানেলটা আমি যদি রেগুলার ভিডিও দিতাম, তাহলে দেখা গেছে আমার এটা করা লাগতো। যেহেতু এটা প্রফেশন না, সেই ক্ষেত্রে এই কমিউনিটিতে এই কামড়াকামড়ির মধ্যে থেকে আর আমার পক্ষে সুযোগ নাই। তো এই কারণে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দেয়া, কারণ আমার এখানে 26,000 সাবস্ক্রাইবার আছে। যারা আমাকে এতদিন ধরে আমার সাথে আছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আমি এখন থেকে এই চ্যানেলে ভিডিও দিব, ইনফরমেশন টাইপের ভিডিও আপনাদেরকে দিব, সেটা শুধু বাইক না, যে কোনো ধরনের ইনফরমেশন টাইপের ভিডিও যেটা আপনাদের হেল্প হবে, আপনাদের জানা প্রয়োজন, এরকম লেটেস্ট টাইপের ইনফরমেশনাল টাইপের ভিডিওগুলো আমি নিয়ে আসার ট্রাই করব। যেহেতু আমার টিমে ভিডিও এডিটর আছে এবং আমার এই চ্যানেলটার প্রতি একটা ভালোবাসার জায়গা রয়েছে, সেই ক্ষেত্রে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে ইনফরমেশন টাইপের ভিডিওগুলো খুঁজে খুঁজে আমি আপনাদের সেইগুলো দেওয়ার ট্রাই করব। তো যারা আমার সাথে থাকবেন তাদেরকে ধন্যবাদ, আর যারা শুধু বাইকের ভিডিও দেখতে চান তাদেরকে বলবো যে আপনার রিয়েলি সরি, আমি বাইকিং কমিউনিটিতে আর নাই। এই অ্যানাউন্সমেন্টটাই আপনাদের দেওয়ার জন্য। এবং বাইকারদের জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করতেছে বাংলাদেশে, যদি আমাদের এই কামড়াকামড়িটা অব্যাহত থাকে। এবং বড় বড় বাইকিং কমিউনিটির উদ্দেশ্যে বলবো, যারা বাইক বিডি, দেশি বাইকারের মতন কমিউনিটি চালান, বড় বড় ইউটিউবারদের বলবো, যাদের চকলেট বাইকার হিসেবে চিনি আমরা, MSI ব্লগ, রানা ভাই, যারা আপনারা বড় যারা আছেন ইউটিউবার, সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা কামড়াকামড়িগুলো বন্ধ করেন, একটা কমিউনিটিতে আসেন। এবং বাইকের ইউজার যারা আছেন তাদেরকেও বলবো যে বাইকের ভালো মন্দ দিকগুলা অ্যাকসেপ্ট করা শিখেন। আপনি একটা FZ বাইক চালান, তার মানে ওই বাইকটাতে খারাপ কিছু থাকবে না এটা না। আপনি একটা RTR বাইক চালান, সেটার মধ্যেও খারাপ কিছু থাকবে না, আবার ভালো কিছু থাকবে না সেটা না। আমি একটা RTR বাইক চালাই, আমার একটা সেকেন্ড বাইক হিসেবে একটা RTR 2B বাইক আছে, যেটা আমি এখনও চালাই, আমি দীর্ঘদিন ধরে চালাইতেছি। আমি এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই নাই, আমার কাছে বাইকটা ভালো মনে হয়। এখন অনেকের কাছে এটা বাংলাদেশের সব থেকে খারাপ বাইক। তো বাইকের ভালো মন্দ দুইটা দিকই থাকবে। আপনি MT-50তে যান, সেখানেও খারাপ দিক আছে, আবার আপনি এর থেকে ভালো কোনো বাইকে যান, সেটাও খারাপ দিক আছে, আবার এর থেকে খারাপ বাইকে আসেন, সেটারও ভালো দিক আছে। তো এই যে ভালো মন্দ, এটা অ্যাকসেপ্ট করার মানসিকতাও আপনাদের মধ্যে তৈরি করেন, একটা কমিউনিটি বিল্ড করার ট্রাই করেন, তা না হলে বাইকারদের কপালে কিন্তু দুঃখ আছে। যাই হোক, আপনারা অনেক সময় ধরে ভিডিওটা দেখলেন। আমি মূলত আজকের এইটাই অ্যানাউন্সমেন্ট ছিল যে বাইকার, যেহেতু আমি একটা বাইক লাভার্স চ্যানেল চালাইতাম এবং এই চ্যানেলটা আমি আজকে রিনেম করছি, নাম চেঞ্জ করে ফেলছি, এবং আপনাদেরকে ইনফরমেশনাল টাইপের ভিডিও দিব। বাইকিং কমিউনিটি থেকে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিলাম।
তো সবাই ভালো থাকবেন। বিভিন্ন সময় হয়তো বা অফলাইনে আপনাদের সাথে বাইকিং কমিউনিটিতে দেখা হলেও হতে পারে, সেখানে কথা হবে, আড্ডা হবে। বাট আনুষ্ঠানিকভাবে আমি আমার এই দীর্ঘদিনের বাইকিং কমিউনিটির যাত্রাকে বিদায় জানালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।